যে সেই ভাই যে সবসময় উৎসাহিত অনুপ্রেরণা, সেই ভাইকে হত্যা করা হয়েছে। মাইরে পাশের যে ব্রিজ ছিল, ব্রিজের নিচে ফালাই রাখছে, জবাই করছে, জবাই করে ফালাই রাখছে। তো ওই সময় খুব খারাপ লাগলো, ভাইকে হারাইলাম যে ভাই সাথে ছিল শুরুতে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের জনপ্রিয় নিউজ ভিত্তিক অনলাইন টেলিভিশন চেঞ্জ টিভির সাপ্তাহিক ব্যতিক্রমধর্মী আয়োজন জীবনের আড়ালে অনুষ্ঠানে। আর এই পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি পলাশ খান। প্রিয় দর্শক, দেশের 18 কোটি মানুষের জীবনের আড়ালে লুকিয়ে রয়েছে হাজার কোটি গল্প। আর এসব লুকিয়ে থাকা গল্প কুড়িয়ে এনে আপনাদের সামনে তুলে ধরাই হচ্ছে আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য। প্রিয় দর্শক, জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার একটি অজপাড়া গ্রাম থেকে এক তরুণ পুরো বাংলাদেশে পরিচিতি পেয়েছে শুধুমাত্র তার অদম্য ইচ্ছা শক্তির কারণে। যে তরুণ নিজেই একসময় টাকার অভাবে বই কিনতে পারতেন না, অন্যের বই ধার করে তার পড়ালেখা করতে হতো, সেই তিনিই কিনা বানিয়ে ফেলেন তার ঘরের বারান্দায় পাটের শোলা দিয়ে একটি লাইব্রেরি। আর অন্যের জমিতে কাজ করে, দিনমজুরি করে, রাজমিস্ত্রির কাজ করে যে টাকা উপার্জন করতেন, সেই টাকা থেকে কিছু কিছু করে টাকা জমিয়ে একটি দুইটি করে বই কিনে কিনে তিনি তার লাইব্রেরিতে ওঠাতেন। সবচেয়ে আজব ব্যাপার হচ্ছে, এই তরুণ নিজে সাইকেল চালিয়ে 10 থেকে 15 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঘরে ঘরে বই দিয়ে আসেন, কিন্তু বিনিময়ে একটি পয়সাও নেন না। প্রিয় দর্শক, তাহলে চলুন এই অদম্য ইচ্ছা শক্তি সম্পন্ন তরুণের মুখ থেকে জেনে নেই তার জীবনের আড়ালের লুকিয়ে থাকা গল্প। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। প্রথমেই আমরা আপনার পরিচয়টা জানতে চাইব। আমি মোহাম্মদ আতিফ আসাদ, জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার হাসরা মাজালিয়া প্রত্যন্ত গ্রামাঞ্চলে থাকি। আচ্ছা, আপনার পরিবারের বিষয়ে বলুন। আমরা 7 ভাই বোনের একটা ফ্যামিলি পরিবার। তো 7 ভাইয়ের ভিতরে আমরা 3 ভাই আর 4 বোন। বোনের সবার বিয়ে হয়ে গেছে, আর আমি সবার ছোট। মেজো ভাই বর্তমানে আমাদের এলাকাতে একটা মোড়ে চাকরি করে। আর যে বড় ভাই, ভাইকে আমাদের জমি সংক্রান্ত জেরে আমাদের প্রতিবেশীরা হত্যা করে। এত কষ্টের সংসার আপনার, পড়ালেখাটার হাল কে ধরলো, বা পরিবার থেকে কোনো সাপোর্ট পেতেন কিনা পড়ালেখার জন্য? আসলে আমরা 7 ভাই বোনের একটা ফ্যামিলি, মানে অনেক, আমার আব্বার উপরে একার উপরে এই সংসারটা করা সম্ভব হতো না। তো ছোট থেকেই সবাই, আমার যারা ভাই আছে বোনদেরকে আগেই বিয়ে দেওয়া হয়। তারপরে যে ভাই ছিল বড় ভাই, ও আবার চাকরি করতো। মেজো ভাই, ও চাকরি করতো। তো সবার একটা ইচ্ছা ছিল আমি আর কি করব, লেখাপড়া। তো আমারও অনেক সময় সমস্যা তো হতো না, কারণ আমার আব্বার বা আমার ভাইয়ের এই অল্প আয় দিয়ে আর কি পরিবার চালানো সম্ভব হতো না, মানে সমস্যায় পড়তে হতো। তো সেজন্য আমিও ছোট থেকেই, আসলে আমাদের মতো যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, এদের আসলে এই লেখাপড়াটা অনেকটা স্বপ্নের মতো। তো ছোট থেকেই অভাবটা বুঝতাম। ছোট থেকেই বলতো আব্বা আমারা সবাই, মানে ওই অভাবের জন্য মাঝে মাঝে আমাকেই করতে হতো সাহায্য সহযোগিতা। মাঝে মাঝে নকশিকাতার কাজ করতাম, তারপরে ধান কাটতাম, রাজমিস্ত্রির কাজ, তারপরে খাট বার্নিশ, এ ধরনের বিভিন্ন ধরনের দিনমজুরি কাজ করে তারপরে আমি ওইখান থেকে যা আয় হতো এর অনেকটা আমার ফ্যামিলিকে দিতাম, আর অনেকটা আমার যে লেখাপড়া, নিজের খরচ, এই খরচটা আর কি চালাতাম। তো আসলে সব সময় তো এটা সম্ভব হতো না, মানে আমার একটা ছোট থেকে ইচ্ছা ছিল আমার যত কষ্ট লেখাপড়া বাদ দেবো। ইনশাল্লাহ এই ইচ্ছাটা আল্লাহ পূরণ করেছে। লাইব্রেরি তৈরি করার মতো একটা ভিন্ন রকম চিন্তা আপনার মাথায় কিভাবে আসলো? আসলে অভাবটা ছোট থেকে আসলে বাস্তব, যে আসলে সুখ দুঃখ জিনিসটা, এটা সরাসরি এর সাথে বসবাস করার আমার ভাগ্য হয়েছে। তো অভাব জিনিসটা আর কি ছোট থেকেই বুঝি। তা আমি টাকার অভাবে স্কুলে যাইতে পারতাম না, লেখাপড়া করতে পারতাম না, অনেক সমস্যা হতো। মাঝে মাঝে স্কুলে যেতাম না, কাজ করতাম।
তারপরে স্যার ঠিক মতো বেতন দিতে পারতাম না, এই জন্য স্যাররা বকাবকি করতো বিভিন্ন ধরনের, তোর লেখাপড়ার দরকার নেই, তোর সামর্থ্য নেই। সব জায়গায় শুধু আমাদের মতো মানুষের এরকম শোনা লাগে, এই জিনিসটা খুব খারাপ লাগতো। তো এর বাদেও লেখাপড়া সারি নাই। তো আমি এই ছোটোর থেকেই বই কেনার জন্য টাকা পেতাম না, স্কুলের বেতন এগুলা মাঝে মাঝে সমস্যা হতো, ওই যে দিন মজুরি কাজ করতাম তখনকার এরকমভাবে দিতাম, এই জন্য সবসময় স্কুলে যে যাওয়া সেটাও আমার ভাগ্যে হয়নি। আর সবচেয়ে খুব খারাপ লাগে আমার হাই স্কুলে জীবনে, ওই সময়ে কোচিংয়ে বেতন দিতে পারতাম না, 3 মাস 4 মাস হয়ে গেল। তো যখন বেতন দিতে না পারলাম, পরে একদিন স্যার আমাকে ডাকলো, ডাকে বকাবকি করলো যে তোর সামর্থ্য নাই, তাহলে তুই ই করিস কেন, লেখাপড়া করিস কেন, মানে এরকম ধরনের বিভিন্ন ধরনের বললো। বলার পরে খুব খারাপ লাগলো। পরে ওই স্কুল থেকে এসে বললো, পরে আরেকটা স্কুলে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে আমার এসএসসি পরীক্ষা দিলাম। তো অনেক কষ্ট হয়েছে, ওই সময় বই কেনার টাকা ছিল না, ধার করে টাকা নিয়ে বই কিনতাম, ভালো কোনো শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে পারতাম না, খুব খারাপ লাগতো। ওই সময় আর কি ভাবনা ছিল যে আসলে সব কিছুর ভিতরে বই একটা মহামূল্যবান জিনিস, শিক্ষা একটা মহামূল্যবান জিনিস, যার জন্য মানে সবসময় বকা শুনতে হয় স্যারদের। তারপরে আমারও সমস্যা হয় লেখাপড়াটা চালিয়ে যেতে অর্থের অভাবে। তখন মনে করলাম যে এই দুই জিনিসের মাঝে আসলে বইটাই মানে আসল জিনিস। তো ওইখান থেকে আমার ইচ্ছা ছিল ছোটবেলার থেকেই যে যদি আমি কখনো সামর্থ্য হয়, আমি এরকম একটা লাইব্রেরি করবো যেখান থেকে আমার গ্রামের ছেলেমেয়েরা বিনামূল্যে বই পড়তে পারবে। আচ্ছা, তাদের 1 টাকাও অর্থ দিতে হবে না, শুধু বই পড়বে, তারপরে ওটা ফেরত দেবে। তারপরে আরেকটা বিষয় ছিল, আমি ছোট থেকে আপনার প্রাইমারি স্কুলে থাকা অবস্থায় দেখতাম প্রত্যেক বৃহস্পতিবারে ওইখানে বই দিত। আচ্ছা, মানে প্রাইমারি স্কুলেতে সরকারি থেকে প্রত্যেক সপ্তাহে বই পড়ার জন্য একটা কর্মসূচি ছিল, তো এখানে বই দিত বিভিন্ন ধরনের ভূতের গল্প, তারপরে ঠাকুমার ঝুলি, আর তারপরে শেয়ার পণ্ডিত, মানে বিভিন্ন ধরনের শিশুদের মানে পাঠ্য যেগুলো- বইয়ের বাইরে হ্যাঁ। অন্যান্য যে বইগুলো। হ্যাঁ, ওটা আমার এমন ভালো লাগতো। আসলে হচ্ছে শিল্প সাহিত্য সংস্কৃতি এগুলো আসলে শিকড়, আর যেহেতু আমার প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসবাস, মানে শিকড়ের প্রতি একটা টান ছিল। তো ওই বইগুলা পড়লে আমার মনে হতো যে এগুলো আসলে শিকড়েরই আর কি ঘটনা। তো ওই সময় থেকে ভালো লাগতো। আর শিকড় আসলে যে কেউ চাইলেই, মানে শিকড় ছাড়া কেউ কোনো দিন মানে উঠতে পারেন। আচ্ছা, আচ্ছা, তো ওই সময় আমার খুব ভালো লাগতো, এখান থেকেই আমার বই পড়া শুরু। আর যেহেতু অর্থের অভাবে, টাকা পয়সার অভাবে বই কিনতে পারতাম না আর লেখাপড়া করতে পারতাম না, ওইখানে তো আর বিশাল একটা বড় একটা আবেগ কাজ করতো। আসলে পৃথিবীতে কিছু আমরা নেওয়ার জন্য আসিনি, দেওয়ার জন্য। তো এই জিনিসটা আমার ছোট থেকেই আমার খুব লাগতো যে কিছু হলেও আমার তো কিছু নেওয়ার সামর্থ্য নাই, কিছু হলেও সবাইকে দিয়ে দেয়। 18 সালের জানুয়ারি মাসে আমি 20টা বই দিয়ে আমি এই বিষয়টা সবার সাথে শেয়ার করলাম যে আমি এরকম একটা করবো, লাইব্রেরি করবো। তখন কি আপনার লাইব্রেরি হয়নি? না। লাইব্রেরি হওয়ার আগেই বই সংগ্রহ করছেন? হ্যাঁ, মানে ওই সময় সবার সাথে আলোচনা করলাম, বললাম যে এরকম একটা করতে চাই লাইব্রেরি, যেহেতু এলাকার ভিতরে এরকম লাইব্রেরি নেই, এটা থাকা উচিত। তো সবাই বলল যে আসলে এরকম আগে ছিল, এখনকার তো আর মানুষে বই পড়ে না, এখনকার ইন্টারনেটের যুগ, সবাই এটাতে অ্যাক্টিভ থাকে। তো মানে অনেকেই মানে উৎসাহিত দিত, এক একজন এক এক রকম হ্যাঁ। মতামত দিল। হ্যাঁ, উৎসাহ আমাকে ঠিক ওইভাবে উৎসাহ আমাকে দিত না। আমি পরে ভাবলাম যে না, আপাতত আমার শুরু করতে হবে। আচ্ছা, পরে শুরু করার জন্য তো আমি 20টা তার বই মানে নিলাম। শুরুতে আপনি যাদের সঙ্গে শেয়ার করলেন তাদের কারোর সমর্থন পেলেন না, না, নিজে বাধ্য হয়ে একাই আপনার টার্গেটের পথে আগালেন। হ্যাঁ। তারপরে হলো আমার এক আপু, বাড়ির পাশে বড় আপু, আচ্ছা, তো ওনার সাথে বিষয়টা শেয়ার করলাম। তো উনি আগে বই পড়তো, তো যখনকার উনি এই আপুটা আপনার বই পড়তো, ওই বইগুলা পড়া শেষ হয়েছে, ওগুলা ফালাই রাখছে। তো আমি আপুকে বললাম তাহলে এই 20টা বই আমাকে দিয়ে দেন, আচ্ছা, আমি তাহলে শুরু করি। পরে আপু বললো কয় হ্যাঁ, এটাও তো একটা ভালো একটা উদ্যোগ, তাহলে শুরু কর। আচ্ছা, পরে আমি 20টা বই নিলাম। নেওয়ার পরে আমার তো যখনকার 20টা বই নিলাম, লাইব্রেরি শুরু করব, তো সব জায়গায় ঘুরলাম, রাস্তার সাথে যদি কোনো ঘর পাই, আচ্ছা। ছেলে মেয়েরা এসে বই পড়বে, ভাল লাগবে,
শিখবো অনেক কিছু। তো সব জায়গায় ঘুরলাম, ঘোরার মানে পরে- লাইব্রেরি করার জন্য একটা জায়গা খুঁজছিলেন, হ্যাঁ পাশাপাশি একজনের কাছ থেকে আরেকজনের কাছ থেকে বই সংগ্রহের চেষ্টা করছিলেন। তারপরে দেখলাম যে মানে যে ভাড়াটা মাস শেষে, তারপরে বিদ্যুৎ বিল, তারপর অনেক আছে আনুষঙ্গিক অনেক খরচ। তো দেখলাম যে আসলে এগুলা আমার দ্বারা সম্ভব না। 1,000 টাকা মাসে ভাড়া, তারপর বিভিন্ন খরচ। আমি ছাত্র মানুষ, আমার লেখাপড়ার খরচ জোগাতে হিমশিম খাইতে হয়। তো আমার ভাবলাম যে এটা তো আমার অসম্ভব হয়ে যাইতেছে, কিন্তু এরপর আমি ছাড়িনি। আচ্ছা, যেহেতু উদ্যোগ নিয়েছি অবশ্যই সফল হবো। এটা করেই যদি- ছাড়বেন। হ্যাঁ, যদি ইচ্ছা সৎ থাকে, আত্মবিশ্বাস থাকে, অবশ্যই একটা উপায় বের হবে, এটা ভাবলাম। পরে এটা ভাবার পরে আমার ঘরের ভিতর থেকে আমার টেবিল, ওইখান থেকে শুরু করলাম 20টা বই দিয়ে। মানে আপনার ঘরের টেবিল দিয়ে হ্যাঁ। এই লাইব্রেরিটা কোথায় শুরু করলেন, কোথায় বানালেন? হ্যাঁ, আমার আমার নিজের ঘরে। ঘরের ভেতরে? হ্যাঁ, নিজের ঘরে, যেহেতু আমার ঘর ভাড়া নেওয়া সম্ভব না, সেহেতু আমার নিজের ঘর থেকে শুরু করলাম। আমার যে বন্ধু বান্ধব আছে এদেরকে বই দেওয়া শুরু করলাম। আচ্ছা। তারপরে বিভিন্ন জনের সাথে বললাম যে আমি এরকম শুরু করছি। ঘরের ভিতরে যখন আপনি লাইব্রেরি বানাতে চাইলেন, তখন আপনার পরিবারের লোকরা কেমন রিয়াকশন করলো, বা তারা কি সমর্থন দিল নাকি এর দ্বিমত পোষণ করলো? শুরুতে আমাকে বলতো বাবা মা, ভাইরা জিজ্ঞেস করতো, তখন আমি তাদেরকে জিনিসটা বুঝাইলাম। পরে যখন বুঝলো যেহেতু বই মানুষ এখান থেকে মানুষ জ্ঞান অর্জন করবে, সেহেতু সেই তারা মেনে নিল। হ্যাঁ, মেনে নিল। তো আমাকে সাপোর্ট করলো। আরেকটা বিষয় হলো যে আমি যখন বাড়িতে না থাকি, মানে আমার ফ্যামিলি কিন্তু এটাকে সামাল দেয়। তো- বর্তমানে হ্যাঁ, তো যখন আমার ওই যে 20টা বই নিয়ে শুরু করলাম, শুরুর পর আমার যে বন্ধু বান্ধব ছিল আশেপাশে, এদেরকে আমি বই দিতাম। দেওয়ার পর ওরা আলোচনা করতো। মানে আপনি সেদে সেদে বই দিতেন? এরপর এই জিনিসটা আমি ফেসবুকে বিভিন্ন মাধ্যমে শেয়ার করলাম, যে বিভিন্ন লোকজন আছে এদের কাছে যাই ফোন করে, যে যদি কোনো বই থাকে, আমার নতুন বই লাগবে না, আপনারা বই পড়া শেষ, ওগুলা ফালায় রাখছেন, ওগুলা দেন, আমার নতুন বই লাগবে না। বই বই তো বই, বই কখনো পুরনো হয় না, ওইটা থেকে সবসময় শেখা যায়। তো আমি এরকম ভাবে সবার কাছে যাইতাম, অনেকে বই দিত, অনেকে আবার দিত না। তো এইভাবে আস্তে আস্তে যখন বই আমার বাড়তে থাকলো, তখনকার দেখলাম 100-র উপরে বই হলো। আচ্ছা। যখন হলো তো একটা সংরক্ষণের একটা সমস্যায় পড়লাম ওইখানে টেবিলের উপরে। আমি তখনকার কি করলাম, আমার যে ঘরের বারান্দা আছে, বারান্দাতে পাটের শোলা দিয়ে চতুর্দিক দিয়ে বেড়া দিয়ে, তারপরে ভিতরে একটা র্যাক রাখলাম। ঘরের বারান্দায়? হ্যাঁ, র্যাক রাখলাম, র্যাকের ভিতরে ওই বইগুলো রাখলাম, তারপরে ওইটা ফিল আপ হলো। তারপরে একটা সেলফ দরকার। তো আমার ওরকম অর্থ ছিল না টাকা দিয়ে সেলফ বানানো, আমার বাড়িতে কাঠ ছিল। আচ্ছা কাঠ দিয়ে তারপরে আমি আর আব্বা কোনো রকমে বানাইলাম। আচ্ছা আচ্ছা। তো যখন শুরু করলাম, বারান্দায় যখন শুরু করলেন, তখন দেখলেন সেলফ গুলা ফিল আপ হয়ে গেছে, বই রাখার মতো জায়গা নেই, তখন কি করলেন? তখন আমার ওই সময় যখনকার বই অল্প ছিল, এই সময়ে আল্লাহ রহমতে একজন আমার এই লাইব্রেরিটার খোঁজ পায়, এবং কি তার কাছে আমি একবার রিকোয়েস্ট করি। তিনি হলেন গ্যাস্টন ব্যাটারি লিমিটেডের কে ইসমাইল স্যার। আচ্ছা আচ্ছা। তো উনি এই বিষয়টা শোনার পরে, তো উনি তখন বিদেশ ছিল, তো আমাকে বললো যে আমি দেশে এসে তোমাকে বই দেব। আচ্ছা আচ্ছা। তারপরে উনি বাংলা সাহিত্যে সেরা 100 বই দিল। আচ্ছা। তারপরে পাঠাগারটা আরো আগের থেকে আরো একটু ভিন্ন মাত্রা পেল, ছেলে মেয়েরা আসলে ভালো ভালো বই। তো এইভাবে আস্তে আস্তে যখনকার বই বাড়তে থাকলো, তখন স্যার আমার ওই বইগুলা সংরক্ষণের জন্য একটা সমস্যায় পড়তে হলো। এতগুলা বই সংরক্ষণ করতে হবে, তখন ওই গ্যাস্টন ব্যাটারি লিমিটেডের মালিক স্যার তিনি আবার একটা সেলফ বানাই দিলেন, মানে বুক বই রাখার জন্য বই রাখার জন্য একটা সেলফ বানালেন। তো ওটার ভিতরে বই রাখা শুরু করলাম। তারপরে ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত সামিনা নাজ ম্যাম, আচ্ছা আচ্ছা। উনি কিছু মুক্তিযুদ্ধের বই কেনার জন্য টাকা দিল, আচ্ছা আচ্ছা। ওইগুলাতে বই কিনলাম। তারপরে এভাবে যখন এগুলা মানুষ জানতে পারলো, বিভিন্ন জায়গার থেকে পত্রপত্রিকা নিউজ হলো এগুলা নিয়ে, তখন সবাই বই আর কি 5-10টা করে, 20টা করে, 100 করে বই দেওয়া শুরু করলো। তো এইভাবে এখন বর্তমানে আমার 2500 বই আচ্ছা। এখনো আসতে আছে। এলাকার ভেতরের পাঠকে শুধু আপনার বইগুলো পড়ছে, নাকি এলাকার বাইরে দূর দূরান্তের পাঠকও আপনি পাচ্ছেন আপনার লাইব্রেরিতে? আমি শুরুটা ছিল আমার ফ্রেন্ড সার্কেল, যারা বন্ধু বান্ধব আছে এদের থেকে, তারপরে আমার
আমরা এলাকাতে শুরু করলাম। আচ্ছা এলাকার থেকে তারপরে আমার যে উপজেলা, যদি কেউ আমাকে নক করে ফোন করে, আচ্ছা ফোন করলে বা রাস্তা দিয়ে আমি যাই সাইকেল দিয়ে, তখন বলে ফোন নম্বর রাখে, তখন আমি আবার যোগাযোগ করে বইগুলা দিয়ে আসি। তো এখন হয়েছে কি, মানে তাদের বাসায় গিয়ে দিয়ে আসেন? হ্যাঁ বাসায় তারা গিয়ে আপনাকে দিয়ে- ফোনে বলে আমার বই লাগবে, কি বই লাগবে নাম বলে, আপনি সেই বইটা সাইকেল চালিয়ে বাসায় দিয়ে আসেন। কত দূর পর্যন্ত, এরকম কত দূর পর্যন্ত আর কি আপনার পাঠক রয়েছে? 10 থেকে 15 কিলোমিটার, 20 কিলোমিটার দূরেও। এই সংকটময় সময়ে, এই যখন ভাইরাসটা শুরু হলো, তখন থেকে তো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সবাই এলাকায় আসছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তো যখন কি লাইব্রেরিটা তারা সন্ধান পেল, আচ্ছা। পত্র পত্রিকার মাধ্যমে যখন নিউজ হলো, জানতে পারলো তাদের আশেপাশে আত্মীয় স্বজন লোকজন থেকে, তখন আমাকে ওনার খোঁজ করতে থাকলো। তারপরে বিভিন্ন জন আমাকে ফোন করে বই নেওয়ার জন্য। সেই ক্ষেত্রে এখন আমি শুধু 10-15 কিলো না, 20 কিলোমিটার দূরেও। তারপরে এই সময় যখন বই আসতো, মানে উপজেলাতে কুরিয়ার এখানে আসতো না বই, ওই সময় তো সব কিছু বন্ধ হয়ে গেছিল। তারপরে ওই জেলা কুরিয়ার শাখাটা একটু মোটামুটি খোলা ছিল, সব সময় ছিল না। তো ভাড়াটা মানে আগের থেকে ভাড়াটা দ্বিগুণ হলো, কারণ মানে বই বই যারা নিয়ে দেয়, আসার ভাড়া হ্যাঁ যারা বই দেয় এরা তো শুধু বই দেয়, কিন্তু যাতায়াত যে খরচটা এটা তো আমাকে দিতে হয়। আপনাকে দিতে হয়। আমার বিভিন্ন কষ্টের মাধ্যমে অর্জিত যে আয়টা, ওইটার কিছুটা দিয়ে বই কিনি, তারপরে যে আসা যাওয়ার খরচ, বই আনা। তো তখন আমি সাইকেলটাকে ইউজ করলাম। মানে আমার তো সম্ভব না যেখানে ভাড়া 60 টাকা সেখানে 150 টাকা ভাড়া নিচ্ছি, আচ্ছা আচ্ছা কারণ প্রতিদিন যদি বই আনতে যাই 300-400 টাকা। আচ্ছা তো যখন সাইকেলে যায়, আমার সারাদিন যায়, জেলা শহরে যাইতে গেলে সকালে রওনা হলে দুপুর হয়, ওইখান থেকে বই আনতে আনতে তো সন্ধ্যা হয়ে যায়। তো এইভাবে আমি বই ওখান থেকে আনি, মানে এই সময়ে, বর্তমান সময়ে। তো এইভাবে এখন এই জিনিসটা যেহেতু ছড়িয়ে গেছে, তখন জেলা শহর থেকে ছেলে মেয়েরা আমাকে ফোন করে। ওইখানেও কি আপনি সাইকেল চালিয়ে বই দিয়ে আসেন? হ্যাঁ, ওনারা ফোন করে যে ভাই আপনি যেহেতু বই নিতে আসেন, তো ওই সময় যদি আমাদেরকে বই দেন, তো ওই সময় একটা খুব ভালো লাগলো যে আসলে আমি মনে হয় কিছুটা হলেও সার্থক হয়েছি। মানে কিছুটা হলেও হ্যাঁ। করতে পেরেছেন, যেন এত দূর পর্যন্ত যেহেতু আপনার লাইব্রেরির খবর মানুষ পেয়ে গেছে, পাঠক তৈরি হয়েছে। আচ্ছা মানুষজন এক একজনে আলাপ করে যে এখন বই পড়া পাঠক নেই, কিন্তু আমি বিশ্বাস করি বাস্তব অভিজ্ঞতা যে এদের যে একটা আকুতি, মানে এদের যেটা ভালো লাগা যখন ওরা ভালো ভালো বই পায়। আমার লাইব্রেরিতে যেগুলা বই, ওই বইগুলো আমাদের উপজেলা বা জামালপুর জেলার ভিতরে অনেক নাই, অনেক আচ্ছা, বইগুলো অর্ধেকের বেশি নাই। আচ্ছা তো এই যে ছেলে মেয়েরা, আনকমন কিছু কালেকশন আছে। হ্যাঁ, এই যে ছেলে মেয়েরা, ইউনিভার্সিটি ছাত্ররা যখন আসে, এরা তো অবাক হয়ে যায়। আপনার লাইব্রেরিটার বর্তমান অবস্থা কি? এখনো কি সেই বারান্দাতেই আছে হ্যাঁ, এখন নাকি আমার জায়গা পেয়েছে? লাইব্রেরি হয়ে পাটের শোলা দিয়ে বারান্দাতে আছে। এখনো পাঠশালা বারান্দাতে আছে। আর বই কত বললেন যেন? বই প্রায় 2500 উপরে। বর্তমানে 2500 বই আছে ওই পাটের শোলা দিয়ে তৈরি পাঠাগারেই। এই লাইব্রেরি করার পর থেকে এখন পর্যন্ত আপনার ভিতরে কোনো চাপা কষ্ট আছে কিনা বা দুঃখ আছে কিনা, যেটা আপনার মন কি সবসময় কষ্ট দেয়, দুঃখ দেয় যে এটা কেন করলাম বা করতে গেলাম, এটা না করলে ভালো হতো, বা এটা করার কারণে আমি এই সমস্যার সম্মুখীন, এমন কোনো কষ্ট আছে কিনা আপনার ভিতরে? আমি ছোটবেলায় আগে গান গাইতাম, স্কুল জীবনেও বা ওই 21শে ফেব্রুয়ারির আগেও বিভিন্ন অনুষ্ঠানে আমি গান গাইতাম। সবাই ভাবতো যে আমি হয়তো বা এই পথেই যাবো, সঙ্গীত শিল্পী হব। তো ওই ইচ্ছাই ছোট থেকে ছিল। তো এদিক যে আসবো হঠাৎ করে ভাবনাও ছিল, কিন্তু এভাবে যে আসা হবে সেটা ভাবিনি কখনো। তো 18 সালে 21শে ফেব্রুয়ারি রাত্রে তখন আমি একটা অনুষ্ঠানে গান গাইতেছি। তো অবস্থায় আমার ভাইকে ওই দিন রাত্রে আনুমানিক 11টার দিকে আর কি হত্যা করা হয়, মানে জবাই করে। তো আমার ভাইয়ের ইচ্ছা ছিল যে আমি একটা শিল্পী হব, মানে ওই দিনের আগ পর্যন্ত আমিও ভাবতাম যে শিল্পী হব। যখন ভাইকে পরের দিন খবর পেলাম যে আমার ভাইকে মেরে রাখছে, জবাই করে পাশের যে রেল লাইন আছে, রেল লাইনের ব্রিজের নিচে ফালাই রাখছে। তো যখন লাইব্রেরি শুরু করলাম, যেহেতু সবসময় আমাকে উৎসাহ দিত, অনুপ্রেরণা দিত, হঠাৎ করে হারাই ফেলাইলাম। যেদিন সকালে খবরটা পেলাম, আমি রেল লাইনতে যাইতেছি, ভাইয়ের মাইরা ফেলাইছে, এটা খোঁজ পাইছি। খোঁজ পাওয়ার পর সবাই ছুটতেছে, আমি রেল লাইনটা হাঁটতেছি, দৌড়াইতেছি, ভাইয়ের যেখানে লাশ মেরে রাখছে। তো যাইতেছি, তো সবাই বলতেছে
যে এটা মনে হয় ওর ছেলে। আসলেও আমাকে সবসময় এতটা আদর রাখতো, মানে সবসময় সাপোর্ট করতো সব ভালো কাজে, যে আসলে আমি মনে হয় ওর ছেলের মতো ছিলাম। পরে তাই দেখি যে সেই ভাই যে সবসময় উৎসাহ দিত, অনুপ্রেরণা দিত, সেই ভাইকে হত্যা করা হয়েছে। মাইরে পাশের যে ব্রিজ ছিল, ব্রিজের নিচে ফালাই রাখছে, জবাই করছে, জবাই করে ফালাই রাখছে। তো ওই সময় খুব খারাপ লাগলো, ভাইকে হারাইলাম যে ভাই সাথে ছিল শুরুতে। তারপরে লাইব্রেরির জন্য উনি আপনাকে উৎসাহিত করতেন? উৎসাহিত করতো, সবসময় উৎসাহিত করতো। তো তারপরে ভাইয়ের যে ভাইয়ের যে হত্যা মামলাটা, এটা নিয়ে তারপরে বিভিন্ন জনের ওখানে যাই, অনেকটা বঞ্চিত হই, সবাই অবজ্ঞা করে, সবাই মানে আশ্বাস দেয়। মানে সর্বশেষ দেখলাম যে যখন ভাইয়ের বিচার পাইলাম না, তখন দেখলাম যে আসলে আর তো কিছু নাই জীবনে। তো ভাইয়ের যে সবসময় অনুপ্রাণিত উৎসাহ দিতে, এটা নিয়ে আর কি থাকবো, ছেলে মেয়েদেরকে বিনামূল্যে বই পড়া। আর সেই অনুপ্রেরণা থেকে আপনার এই লাইব্রেরি করার শখ জাগে? লাইব্রেরি করার এরকম ভাবে একটা উৎসাহ হলো, তারপর ইচ্ছা হলো, এইভাবে এইভাবে আস্তে আস্তে আজকে এই পর্যন্ত আসা। কাজ আপনার করতে হয় এখন। রোজগারের এখন মূল উৎসটা কি? আপনি এখন কি করছেন এলাকাতে? আমি মাঝে মাঝে লেখাপড়ার মাঝখানে কিছু সময় গ্যাপ দিয়ে আমি কাজ করি, এখনো কাজ করি। তো আমি যখন অনার্সে ভর্তি হব, তো তার আগে এক মাস আগে তো আমার লেখাপড়ার তো খরচ নেই, আমার প্রায় 10,000 টাকার মতো খরচ হবে সব মিলিয়ে বই কেনা। তো টাকা তো দেওয়া সম্ভব না। পরে আমি আব্বা আমাকে বইলে, মানে আমাদের যে গ্রামের লোকজন ছিল তাদের সাথে দিনাজপুর চলে গেলাম রাজমিস্ত্রির কাজ করতে। আচ্ছা। তখনকার ওইখানে 1 মাস ছিলাম, রোদের ভিতরে, প্রচন্ড রোদ, ঘাম, আর আমার শরীরের অবস্থা এমনিতে খুব খারাপ। তারপরেও অনেক কষ্ট করার পরে হয়তো যে আমি প্রত্যেক দিন, সবাই মনে করেন যে অনেক টাকা দিয়ে নাস্তা করতো, কিন্তু আমি মাত্র 5 টাকা দিয়ে নাস্তা করতাম। মানে আমি হিসাব করতাম, কারণ আমার একটা হিসাব ছিল 10,000 টাকা, যেভাবে হোক আমাকে 10,000 টাকা আমাকে জোগাড় করতে হোক, সেটা খায়া হোক না খায়া হোক। তো সবাই অনেক জিনিস খেত, দুপুরে লাঞ্চের সময় বিভিন্ন ধরনের খাবার খেত, আমি শুধু 5 টাকা দামের বিস্কিট খেতাম। এরকমভাবে আমি কষ্ট করে তারপরে 10,000 টাকা জোগাড় করে তারপর অনার্সে ভর্তি হই। কোথায় ভর্তি হলেন আপনি? আমি জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম 2019 সালে। আচ্ছা আচ্ছা। তখন কি লাইব্রেরিতে বইয়ের জন্য যে টাকাটা, মানে যারা টাকা পাঠাতো, সে টাকা আপনার কাছে ছিলই, কিন্তু ওটা খরচ না করে আপনি পরিশ্রম করে নিজে রোজগার করে সেই টাকা দিয়ে আপনি কলেজে ভর্তি হলেন? লাইব্রেরিতে আসলে যে টাকাগুলো দেয় সেটা বই কেনার জন্য, লেখাপড়া খরচ বা যাতায়াত খরচ এগুলোর জন্য আসলে দেয় না, ওটা তো আমাকে বহন করতে হয়। আচ্ছা। তো আমি এই জন্য মাঝে মাঝে বিভিন্ন জায়গায় কাজ করি। তারপরে আমি যখন না থাকি, 1 মাস দূরে থেকে কাজ করার জন্য, তখন আমার মা থাকে, তিনি লাইব্রেরি দেখে। ভবিষ্যতের পরিকল্পনাটা কি? আপনি কি এইভাবেই লাইব্রেরির পাশাপাশি নিজের জীবন সামলে যাবেন? আমি আসলে যেহেতু আমার ওরকম জায়গা নেই, বারান্দাতে শুরু করছি, আমার শিক্ষা জীবন যতদিন আছে এই পর্যন্ত, যতদিন লেখাপড়া করতেছি এই পর্যন্ত আমি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বই দিয়ে আসবো, এটাই আমার কাজ। আমার অবসর সময়টুকু আমি এই বই পড়ানোর আন্দোলনে সময় দিব। তারপর কেউ যদি আমার পাঠাগারের জন্য কেউ জমি কিনে দেয়, বা এখনকার তো আমার জায়গা নেই, যদি সেরকম একটা সুযোগ হয় তাহলে ওইখানে একটা লাইব্রেরি দাঁড় করাবো। তারপরে যদি আমি না থাকি আরেকজন থাকবে, তারপরেও লাইব্রেরি সারা জীবন আমার সাথে থাকবে, আমিও লাইব্রেরির সাথে থাকবো। যেখানে যাই, আমার যদি হয়তো বা যদি চাকরি জীবনেও যাই, তারপরেও লাইব্রেরি যে এলাকায় যাবে সেইখানে বই নিয়ে কাজ। মানে জীবনের যে পর্যায়ে থাকেন, পাঠাগারকে আপনার জীবনের সঙ্গী করে রাখবেন, এমনটাই আপনার ইচ্ছা। প্রিয় দর্শক, সমাজের বড় বড় রাঘব বোয়ালরা বা শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা যেটা করার সাহস করেনি, জামালপুরের সরিষাবাড়ির একটি অজপাড়া গ্রামের এই তরুণ সেটা করে দেখিয়েছে।
আমাদের সমাজের সর্বমহলের মানুষের তার জীবনের আড়ালের লুকিয়ে থাকা গল্প থেকে অনেক কিছু শেখার রয়েছে, অনেক কিছু বোঝার রয়েছে। আজকের মতো জীবনের আড়ালে অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। তবে যাবার আগে জানিয়ে রাখি, আপনারাও চাইলে আপনাদের জীবনের আড়ালে লুকিয়ে থাকা গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে নিচের স্ক্রলে লেখা ঠিকানায় যোগাযোগ করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবার প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।